চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানেও সালিশি মাতব্বরি। সালিশি সভায় হাজির না হওয়ায় মারধর, প্রৌঢ় দম্পতিকে মারধর এবং খুনের হুমকির অভিযোগ। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুরের এই ঘটনা। তৃণমূল অঞ্চল সভাপতির অফিসে বিচার সভা বসানো হয়। পরিবারের সবাইকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেয় অঞ্চল সভাপতির অনুগামীরা এবং না যাওয়ায় ছেলেকে মারধর, এমনটাই অভিযোগ করেছেন ওই প্রৌঢ় দম্পতি। আতঙ্কে বাড়ি ছাড়লেন বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে। মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধ দম্পতির, ডিজি, পুলিশ এবং জেলা শাসকের কাছেও নালিশ। অভিযোগ অস্বীকার, যদিও অন্যদিক থেকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি অভিযোগ সামনে আসছে? স্বর্ণালী, প্রথমেই বলে রাখি, ঘটনাটা হলো পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি অঞ্চলের কুবরাজপুরের গ্রামের। এই কুবরাজপুর গ্রামের বশির আলী একজন কৃষক পরিবারের ছেলে। সে গত 2018 সালে বিয়ে হয়েছিল তার বর্ধমানের এক তরুণীর সাথে। তারপরে কিন্তু 1 বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং বিবাহ বিচ্ছেদ মামলাটি বর্ধমান আদালতে চলতে থাকে। এরই মধ্যে কিন্তু গত 13ই জুন রাত্রির বেলায় ওই এলাকায়, চকদিঘি এলাকায় যে তৃণমূলের অঞ্চল সভাপতি আছে আজাদ, তিনি তার দলবল পাঠায় তার বাড়িতে যে সালিশি সভা আছে 14ই জুন, সেদিন ওদের পরিবারের সবাইকেই, অর্থাৎ মা, বাবা এবং ছেলেকে উপস্থিত থাকতে হবে। কিন্তু ওরা মনে করেন, বশিরের পরিবার মনে করেন যে যেহেতু আদালতের বিচারাধীন, সেহেতু তারা সালিশি সভায় যাবেন না। তাই তারা সালিশি সভায় যায়নি। 14 তারিখ রাত্রিরে আজাদের, অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি যিনি রয়েছেন, তার 10-12 জন সাগরেদ তার বাড়িতে চড়াও হয়। তার মাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাদেরকে ব্যাপক মারধর করা হয়, বাবা এবং তার ছেলেকে এবং মাকে। এবং তারপরে তাদেরকে, ছেলে এবং বাবাকে, এলাকাবাসীরা পুলিশকে ফোন করলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং তারপরে তারা বাড়ি ফিরতে পারে না। তারা এখন গ্রামের বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ঘরে তালা বন্ধ। তাদের জমিতে ফসল পড়ে নষ্ট হচ্ছে বৃষ্টির সময়। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন এই যে তাদের যে সংকটকালীন অবস্থায় তারা যেন একটা বিচার পান। কারণ এটা বিচারাধীন মামলায়, এই মামলায় যদি এইভাবে অত্যাচারিত হতে হয় তাহলে কি করে তারা গ্রামে জীবনযাপন করবেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে। আমরা কদিন আগেই দেখেছি চোপড়ার ঘটনায়, সেখানে রাজ্য এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার কি প্রতিক্রিয়া? তৃণমূল অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কিন্তু পুরোপুরি অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন এই ঘটনা তার জানা নেই, তবে তার নাম এখানে জড়ানো হয়েছে, এমনটাই তিনি বক্তব্য রেখেছেন। কিন্তু অন্যান্য যে তৃণমূল নেতৃত্ব রয়েছে, আজকে বিধানসভায় অধিবেশন চলছে, সেই কারণে কিন্তু এমএলএদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি তৃণমূলের বক্তব্য জোগাড় করা। স্বর্ণালী, চন্দন, আমরা দেখতে পাচ্ছি তুমি যেমনটা বলছিলে যে চোপড়ার ঘটনার পর এবার বর্ধমানের এই ঘটনা, সেক্ষেত্রে মানে সালিশি সভায় এই ঘটনা, সেক্ষেত্রে পুলিশের ঠিক কি বক্তব্য এ বিষয়ে? দেখো, পুলিশে এসপির দ্বারস্থ হয়েছিলেন পরিবারটি। ওই যেই দিন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয় সেই দিনই এসপিকেও চিঠি পাঠিয়েছেন। চন্দন, তুমি আমাদের সঙ্গে থেকো। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার চোপড়ার ঘটনার পর পূর্ব বর্ধমানের ঘটনা এবং সেখানেও সালিশি সভায় হাজির না হয় মারধরের ঘটনা এবং এই হুমকির অভিযোগ দেওয়া হয়েছে এবং সেই হুমকির অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। দিতে দিতে আমরা ক্লান্ত, কিন্তু এই সমস্ত খাপ পঞ্চায়েত করার নেতারা ক্লান্ত হয় না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধীরা সংগঠিতভাবে এই কাজ করছে। এই সালিশি সভা তো কেউ একা ডাকে না। এই সালিশি সভা ডেকে মহিলাদের উপর অত্যাচার, বিভিন্ন রকম ভাবে অত্যাচার, মানে এটা করে এরা অভ্যস্ত। সরকার প্রশাসন বলে কিছু যদি না থাকে তাহলে এই দৃশ্য দেখা যায়। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে। কে এত বড় অধিকার দিয়েছে এদেরকে সালিশি সভা ডাকা? পুলিশ কোথায়? রাজ্যের প্রশাসন কি ঘুমোচ্ছেন? আমার জানতে ইচ্ছে করছে যে পুলিশ প্রশাসন কার্যত এদের সামনে হাঁটু গেড়ে আছে। অপরাধীরা মনে করছিল তাদের সরকার। সরকারের প্রশাসন, পুলিশ মন্ত্রী কোথায়? তারা কিছু বলছেন না কেন? কেন বারবার এই দৃশ্য বাংলা জুড়ে দেখা যাচ্ছে? এটা একটা রোগ, ক্যান্সার রোগের মতো হয়েছে সারা বাংলা জুড়ে। সমস্ত অপরাধীরা কন্ট্রোল নিয়ে নিয়েছে। তাহলে এরা কারা? এদেরকে কি দমন করা যাচ্ছে না? রাজ্য পুলিশ কি পারছেন না? এতই যদি তৃণমূল কংগ্রেসের ছোট বড়
মাঝারি নেতাদের ক্ষমতা হয়ে থাকে, তাহলে বলতে হবে যে পুলিশ প্রশাসনের উপর কার্যত অধিকার ফলাচ্ছে তৃণমূলের নেতারা। প্রশাসন বলে কিছু নেই, দল প্রশাসন সম্পূর্ণ সম্পৃক্তকরণ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তার পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যেমনটা তুমি বলছিলে যে এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের ঠিক কি বক্তব্য? চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানেও সেই সালিশি সভায় একই রকম ঘটনা ঘটলো। দেখো, আমি যে ছবিটা পাঠিয়েছি, দেখো পুলিশ সুপারকে যে আবেদনপত্র করেছে, যে অভিযোগ দায়ের করেছে, সেই তারই নকল। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 25শে জুন সেটা রিসিভ করেছে এসপি অফিস। এসপি কে এই চিঠিটা পাঠানো হয়েছে এবং তারপরে যখন আমরা এসপি কে টেলিফোনে যোগাযোগ করি, ফোন করেছিলাম, তখন তিনি বলেন বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব এবং এরকম ধরনের যদি ঘটনা হয় অবশ্যই রাজ্য পুলিশ বা বর্ধমান জেলা পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু ঘটনার এতদিন অতিক্রান্ত হওয়ার পর এখনো কিন্তু এই ঘটনার কোনো রকম ব্যবস্থা নেয়নি। যে পরিবারটি রয়েছে সেই পরিবারটি কিন্তু অন্য জায়গায় আতঙ্কে দিন কাটাচ্ছে। সে বাড়িতে ঢুকতে পারছে না, তার বাড়ি পুরো তালাবন্ধ এবং তার প্রচুর জমি জায়গা আছে, শস্য যে রয়েছে সেই শস্যগুলো কিন্তু মাঠে পড়ে নষ্ট হচ্ছে। একে বৃষ্টি, তারপরে এই শস্য ঘরে তুলতে পারছেন না। কি বুঝতে পারছো, একটা চরম অস্থিরতার মধ্যে দিন যাপন করছে এই চন্দন, তুমি সঙ্গে থেকো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশ বাবু, চোপড়ার পর আমরা দেখতে পাচ্ছি এবার পূর্ব বর্ধমানেও সালিশি মাতব্বরি এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে যে প্রৌঢ় দম্পতিকে মারধর ও খুনের হুমকি অভিযোগ এমনটাই তারা করছেন এবং সেই অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। এই ধরনের নিন্দনীয় জঘন্য মধ্যযুগীয় কারবার আর তৃণমূলীরাই করতে পারে। সুতরাং এই ঘটনা ঘটলে তৃণমূলীরা থাকবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আরো দুঃখজনক যে এ থেকে প্রমাণ হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু মাঝে মাঝে হম্বিতম্বি করেন, এদিকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যার ফলে একের পর এক একই ঘটনা ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি এবং সেখানে তৃণমূলের লোক যুক্ত। তাহলে প্রশাসনটা কি করতে আছে? আপনারা এই সমস্ত সংবাদ পরিবেশন করে সমাজের একটা মঙ্গল করছে, যে মানুষের মধ্যে চেতনা আসুক। প্রশাসনকে যদি সচেতন না করা যায় তাহলে কিন্তু আরো মারাত্মক পরিণতি হবে। আজকে বৃদ্ধ বৃদ্ধাকে করছে, কোনোদিন কিশোর কিশোরীকে করবে, তারপরে এর ঘর জ্বালিয়ে দেবে, তার ঘর দখল করে নেবে। অ্যাজ ইউজুয়াল যা তৃণমূলীরা করে আসছে 2011-এর পর থেকে। পুলিশের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের। এইসব কারণে আমাদের বারবার আদালতে আসতে হয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একদমই ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। ধন্যবাদ তোমায় চন্দন। আপনাদের জানিয়ে রাখি, চোপড়ার পর এবার পূর্ব বর্ধমানেও সালিশি মাতব্বরি, সালিশি সভায় হাজির না হওয়ায় মারধরের ঘটনা এবং প্রৌঢ় দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে। এবং এ বিষয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বৃদ্ধ এই দম্পতি, অন্যদিকে ডিজি, পুলিশ ও জেলা শাসকের কাছেও নালিশ জানিয়েছেন বৃদ্ধ দম্পতি। না যাওয়ায়, সালিশি সভায় না যাওয়ায় ছেলেকে মারধর, এমনটাই অভিযোগ ওই দম্পতির এবং এখনো পর্যন্ত তারা ঘর ছাড়াই রয়েছেন, আতঙ্কে তারা ঘরে ফিরতে পারছেন না, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বৃদ্ধ ওই দম্পতি। তার পাশাপাশি ডিজি, পুলিশ ও জেলা শাসকের কাছেও নালিশ করেছেন বৃদ্ধ দম্পতি, যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবেই অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি।